আচ্ছা হয়েছে। সো টু ইলেকট্রন শ্রোডিঞ্জার ইকুয়েশনের জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে যে 1D সিস্টেম হলো এই ধরনের একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা লাগবে যেখানে ভ্যারিয়েবল থাকে হচ্ছে কি দুটা। এটা সলভ করা আর এমনি নর্মাল যদি বলতাম যে একটা টু ডাইমেনশনাল পয়সন ইকুয়েশন সলভ করা বা এনি টু ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা একই কথা। গতদিন আমি বলেছি এটাকে আমি x1 x2 না বলে xy বললেই জিনিসটা দেখতে আমাদের ফ্যামিলিয়ার হতো যে d2y বাই dx, আর সেকেন্ড টার্মটাকে যদি বলতাম d2y বাই d2 মানে সাই বাই dy, তাহলে মনে হতো যে আমাদের ফ্যামিলিয়ার টু ডাইমেনশনাল ইকুয়েশন। বাট যেহেতু এখানে জিনিসটা ফিজিক্যালি একটু ডিফারেন্ট, যে সিস্টেমটা যেই সিস্টেমটার জন্য সলভ করছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, আর পার্টিকেল দুইটার জন্য আসলে দুইটা ডাইমেনশন আসছে, এই জন্য এখানে ভ্যারিয়েবল আমরা এক্সি বলছি, 1 2 দিয়ে আসলে পার্টিকেল নাম্বার মিন করছি। সো এখানে নরমাল শ্রোডিঞ্জার ইকুয়েশন হলে কি হতো, যদি ওয়ান ইলেকট্রন হতো তাহলে এখানে একটা টার্ম থাকতো না, এখন দুইটা টার্ম আসছে, এটা একটা ডিফারেন্স। আর লাস্টের থার্ড টার্মটা দেখো ভি সাই, এটা তো আগেও ছিল, তো পার্থক্য এখানে এখন দুইটা কোঅর্ডিনেটের রেসপেক্টে এটা ভ্যারি হবে, দুইটা ইলেকট্রনের রেসপেক্টে, সেজন্য x1 x2 মানে পুরোটাই হচ্ছে x1 x2 ফাংশন। আর এখানে আরেকটা টার্ম এডিশনালি আসছে, সেটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন আর x1 মাইনাস x2। এটা আসলে কিসের ইকুয়েশন, এটা হচ্ছে কুলম্ব পটেনশিয়াল। এটা সেই মানে ছোটকালে আমরা পড়ে আসছি যে 1/4 পাই এপসাইলন আর দিয়ে লেখা ছিল আর কি, আর মানে দুইটা ইলেকট্রনের মধ্যে নিজেদের মধ্যে ডিসটেন্স, তাহলে x1 মাইনাস x2 কি, x1 মাইনাস 1 আর 2 ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স, পজিশনের ডিফারেন্স। সো আমরা যখন জিনিসটাকে ডিসক্রিটাইজ করব এনি পয়েন্টে, যখন যে কোনো কম্বিনেশনে যদি নেই x1 x2, মানে যেহেতু সাই x1 x2 অলওয়েজ একটা কম্বিনেশন থাকবে, সো x1 x2 মাইনাস করে এখানে হচ্ছে কি আমার এই টার্মটা আসবে। তাহলে এই টার্মটা আসলে কি রিপ্রেজেন্ট করে, x1 x2 যদি তখন দেখো সমান হয়, তার মানে x1 স্যার ইকুয়াল, স্ক্রিন কি শেয়ার স্যার দিচ্ছেন আপনার আপনি? স্লাইড শেয়ার হয় নাই। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এটা তো তোমাদের কাছে আছে অলরেডি, এই যে সেকেন্ড টার্মটার কথা বলছিলাম, এই সেকেন্ড টার্মটা হচ্ছে কি আসলে কুলম্ব পটেনশিয়াল রিপ্রেজেন্ট করে। সো x1 x2 যদি সমান হয় অথবা কাছাকাছি হয়, তার মানে হচ্ছে গিয়ে যদি জিরো হতো তাহলে কি হতো, এই টার্মটা ইনফাইনাইট হয়ে যেত। ইনফাইনাইট পটেনশিয়াল এনার্জি থাকলে, ইনফাইনাইট পটেনশিয়াল মানে পজিটিভ কিন্তু উপরের দিকে, সো ইলেকট্রনের ধর্ম হচ্ছে হলো গিয়ে নেগেটিভ পটেনশিয়ালের দিকে যাওয়া, তাই না? তার মানে এটা যদি পজিটিভ দিকে একটা স্পাইক দেয়, তার মানে ইলেকট্রন এখানে থাকার পসিবিলিটি আসলে নাই, আর যদি ইনফাইনাইট হয় তার মানে পসিবিলিটি অ্যাবসলিউটলি জিরো। সো ফিজিক্স থেকে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা দেখেই যে x1 = x2 যদি হয়, ওখানে ইলেকট্রন থাকার পসিবিলিটি আসলে থাকার কথা না। এটা সলিউশনের আগেই দেখে বলছি, কারণ এই টার্মটা দেখেই বোঝা যাচ্ছে এরকম, কারণ এটার পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে পজিটিভ ইনফিনিটি, ইটস এ স্পাইক। সো এখানে তো আসলে ইলেকট্রন থাকার কথা না, উল্টা দিকে যদি ওয়েল থাকে তাহলে সেখানে ইলেকট্রন থাকে। এইটারই লাস্ট ইমপ্লিমেন্টেশন দেখো, যে ফিগার যদি দেখা যায় তাই কিন্তু হয়েছে আর কি, যে এক্সর যে মাঝামাঝি ডায়াগোনাল বরাবর যে লাইনটা পাওয়ার কথা, সেখানে হচ্ছে কি x1 = x2 হয়। সো এখানে কিন্তু হচ্ছে কি আমাদের কিছু নাই, পুরো ফ্ল্যাট রিজন, দ্যাট মিন্স হচ্ছে কি সাই এর ভ্যালুগুলো আসলে হচ্ছে কি জিরো আর কি, সাই স্কয়ার জিরো হয় আর কি ওখানে। সো এটা কিন্তু ওই ইকুয়েশনটা থেকে আসছে। সো যখন আমরা বলি যে ইন্টারঅ্যাকশন আছে, তার মানে এইখানে আমি এই টার্মটাকে যদি ইনকর্পোরেট করি তাহলে ইন্টারঅ্যাকশন আছে, আর যদি ইনকর্পোরেট না করি তাহলে কি হবে, এই টার্মটা নাই, এজ ইউজুয়াল শ্রোডিঞ্জার ইকুয়েশন, দুইটা পার্টিকেল আছে সেটা। তো দুইটা পার্টিকেল যদি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকটিভ না হয়, তাহলে আসলে কিভাবে সলভ করব? তো সেটা দুইভাবেই সলভ করা যায়, পুরো ইকুয়েশনটা একসাথেই সলভ করা যায়, অথবা তোমাদের যদি খেয়াল থাকে কাসাপের বইয়ে সেপারেশন অফ ভেরিয়েবল নামে 3D বক্স সলিউশন যেভাবে বের করেছিল সেইভাবেও করতে পারো। কারণ x1 আর x2 পার্টিকেল যদি একটা একটার সাথে ডিপেন্ডেন্ট না থাকে, তাহলে হচ্ছে কি তুমি এই সেকেন্ড টার্মটা যদি ইগনোর করি আমরা, তাহলে কি হবে, এখানে দুইটা যেই সেকেন্ড অর্ডার টার্ম আছে এটাকে চাইলে তুমি দুইটা আলাদা ইকুয়েশনে কনভার্ট করতে পারো, সেপারেশন অফ ভেরিয়েবল যেটাকে বলে আর কি। তো তারপরে যেটা করা লাগে, সেপারেশন অফ ভেরিয়েবলে দুইটা পিডিই কে আলাদাভাবে সলভ করে দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল সলিউশন। এটা মনে আছে তো নাকি, কি বলছি যদি একটু মানে যেটা বলছি, যদি ওই সেকেন্ড টার্মটা তোমার না থাকে তাহলে যেটা হবে যে d2 সাই dx1 প্লাস v সাই
মানে এটা হলো x1 এর ফাংশন, এরকম ইকুয়াল টু ওই যে ডান পাশে যা আছে তাই d2 psi x2 dx2 প্লাস b psi x2 e psi, মানে এটা x2 এর ফাংশন আর x1 এর ফাংশন হিসেবে আলাদাভাবে ডিকাপল করে ফেলা যায় দুইটা ইকুয়েশন। তো ভার্চুয়ালি তখন কিন্তু এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কিন্তু একই ইকুয়েশন, বাট আমরা এটা লিখলাম পার্টিকেল 1 এর জন্য, এটা লিখলাম পার্টিকেল 2 এর জন্য। সো এটা যখন ইনফিনিট 1D ইনফিনিট পটেনশিয়াল ওয়েল, তার মানে হচ্ছে কি psi1 যদি বলি x1 এর ফাংশন যেটা আর কি, সেটার জন্য √2/a, মানে যেটা আসলে অলরেডি আমাদের বইয়ে করাই আছে sin n pi x1/a, আর psi2 যেটা হলো x2 এর ফাংশন হিসেবে আসবে সেটা হচ্ছে কি j √2/, এখানেও a হবে কারণ ওয়েল তো সেম ওয়েলই, sin n pi x2/a, একই সলিউশন হবে। মানে যদি আমি ডিকাপল চিন্তা করি যে দুইটা ইলেকট্রন আছে ওয়ান ডাইমেনশনাল পটেনশিয়াল ওয়েলে, বাট একটার সাথে কোনো রিলেশন নাই, তাহলে ওই যে ইকুয়েশনটা লিখলাম সেটাকে সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করে দুইটা ইকুয়েশনে কনভার্ট করা যায়, এবং এই দুইটা ইকুয়েশনে আলাদা সলভ বইয়ে যেটা আছে অ্যানালাইটিক্যালি করা যায়। নিউমেরিক্যালি কিভাবে করে সেটা একটু পরে জাস্ট সংক্ষেপে দেখাবো। তাহলে অ্যাকচুয়াল সলিউশনটা কি হবে, ম্যানি বডি ওয়েভ ফাংশনই তো বের করতে বলছি, মানে ম্যানি বডি ওয়েভ ফাংশন হবে এরকম কিছু একটা, সেটা হচ্ছে কি সেপারেশন অফ ভেরিয়েবলের ম্যাথের সূত্র বলে, সেটা আসলে হবে psi1 ইনটু psi2। এটা হচ্ছে কি অঙ্কের ফর্মুলা, যে অ্যাকচুয়াল সলিউশন হবে হচ্ছে গিয়ে এটা। তার মানে এই দুইটা, তার মানে কি, তার মানে এই যে নন ইন্টারেক্টিং হলে কিন্তু আসলে অ্যানালাইটিক্যাল সলভ আছে এই সিস্টেমটা, যেটা আমি এখন দেখাচ্ছি আর কি। বাট যখন আমরা ওই থার্ড টার্মটা অ্যাড করছি কুলম পটেনশিয়াল, তখন আসলে সেপারেশন অফ ভেরিয়েবল করা যাবে না, তখন এটাকে ওই ফুল 2D একসাথে নিউমেরিক্যালি সলভ করতে হবে। এটা কি বললাম, এটা বোঝা গেছে কিনা? এইটা যা বলেছি এটা আসলে হচ্ছে 3D বক্সের একটা সলিউশন তোমাদের বইয়ে করে দেওয়া আছে, ওই যে কাসাপের বইয়ে একই সিস্টেমে করেছে আর কি, বেসিক্যালি ডিকাপল করে তিনটাকে তারপরে গুণ করে দিয়েছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা আর কি। সো এটা এই যে সলিউশনটা যেটা দেখালাম, এটা কিন্তু নন ইন্টারেক্টিং কেসে গুণ করলে যে এই ধরনের ইয়া দিবে আর কি। সে একেবারে বলতেছে যে x1 = x2, মানে দুই জায়গায় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। কারণ কি, ওই যে তোমরা ইনফিনিট পটেনশিয়াল ওয়েলের একটা খেয়াল আছে কিনা, যে ওয়ান ডাইমেনশনাল ইনফিনিট পটেনশিয়ালে একটা যদি ইয়ে থাকে, তোমার একটা যদি পার্টিকেল থাকে যেটা বই করে দেওয়া আছে, সেখানে কিন্তু ফার্স্ট ইয়েটা তোমার এরকম, তাই না? প্রথম ওয়েভ ফাংশনটা, সেকেন্ডটা হচ্ছে গিয়ে ওই যে দুইটা করে যায়। তো x1 এর জন্য হবে এরকম, আবার তুমি যদি সেকেন্ডটা যখন সলভ করবো তখন সেটার জন্য কিন্তু এরকম। তাহলে এই দুইটা গুণ করলে কি হবে, গুণ করলে এইখানেও এটার মিডল পয়েন্টে ম্যাক্সিমাম, এটার মিডল পয়েন্টে ম্যাক্সিমাম। সো ওই যে একটা সারফেস প্লট যেটা দেখাচ্ছি, তুমি যদি ওইভাবে গ্রিড প্লট হিসেবে ম্যাটল্যাবে প্লট করো x1 x2 আর এদিকে হলো সাই, তাহলে এখানকার 0 0 0 1 এখানে ফুল গ্রিডটা যদি তুমি সিমুলেট করো, তাহলে তুমি ওই ধরনের একটা সারফেস পাবা আর কি, যে মিডল পয়েন্টে ম্যাক্সিমাম। সো অবভিয়াসলি সেটা আসলে ফিজিক্যালি কারেক্ট না, এই জন্যই যখন এই ইলেকট্রনগুলা ইন্টারেক্টিং হিসেবে আমরা চিন্তা করব, সেখানে ম্যানি বডি প্রবলেম মানে অ্যাকুরেটলি সলভ করতে হয়। তো এটা আসলে তো আমি এখানে এই কি বলে অ্যাটমিক পটেনশিয়ালগুলো ধরি নাই তো, বাট ইন্টারেকশন পটেনশিয়ালটা ধরেছি। তার ইন্টারেকশন পটেনশিয়ালটা ধরলে এটাকে এই টার্মটা সহ সলভ করতে হবে। তো সলভ করলে কি করতে হবে, এটাকে ফাইনাইট ডিফারেন্স আমি দেখাচ্ছি, এগুলা ইজিলি আর কি ওই যে কমসোল মাল্টিফিজিক্স দিয়ে করা যায়, বাট আমি যেহেতু ফাইনাইট ডিফারেন্সে দেখাচ্ছি, তো সেখানটা করতে গেলে তোমাকে হচ্ছে কি এখানে এই টার্মটাকে ডিসক্রিটাইজ করতে হবে, আবার এটাকে ডিসক্রিটাইজ করতে হবে। এখন দেখো, এটাকে ডিসক্রিটাইজ করার জন্য আমি ওই x1 এরটাকে i দিয়ে দেখিয়েছি, এগুলা সেই ওই ফাইনাইট ডিফারেন্সেরই ফর্মুলা, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়ালের যেটা, যে দেখো কনস্ট্যান্ট, এখানে যেটা ফার্স্ট টার্মটার জন্য, মানে ফার্স্ট টার্মটা যখন ডিসক্রিটাইজ করব তখন সেকেন্ড টার্মটা তো কনস্ট্যান্ট আর কি, এজন্য যে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে কি i -1 i এবং i+1, আর সেকেন্ডটাকে যখন ডিসক্রিটাইজ করেছি i সবগুলাতে i কনস্ট্যান্ট, j-1 j+1, i যে কি, i যে হচ্ছে কি তোমার দুই ডাইমেনশনের ইয়ে আর কি, ওই যে গ্রিড পয়েন্ট গুলা, ঠিক আছে, x1 x2 করসপন্ডিং ওই দুইটা আর কি। তারপরে এটাকে যখন ডিসক্রিটাইজ করব, সাই হচ্ছে কি i এর ফাংশন, মানে প্রতিটা পয়েন্টের xi - xj, তার মানে ওই যে দুইটা ইলেকট্রনের জন্য দুইটা, এবং দুইটা থেকে আমাদের ডিফারেন্সটা চলে আসবে, এবং vij আর সাই ij একইভাবে, জাস্ট সিম্পল যদি এই হচ্ছে কি আমাদের ডিসক্রিটাইজ ইকুয়েশন। এখন এটাকে ইকুয়েশন ফরম্যাটে লিখতে হবে না, মানে ম্যাট্রিক্সটা বানাতে হবে। তো ম্যাট্রিক্সটা বানানোর বুদ্ধি কি,
ওই যে আগে যেভাবে দেখিয়েছি ম্যাট্রিক্সটা বানাইতে গেলে এখন একটু ঝামেলা আছে তোমার, ওই যে ঝামেলা নেই আসলে, এখানে তুমি আই এর ভ্যালু বসাইতে থাকবে আর কি। তো আগে আমরা একটার ভ্যালু বসাইতাম, তো এই জন্য ইকুয়েশনটা এখানে একটু জটিল ফরম্যাট, যেখানে আই যে তুমি ওই গ্রিড বানাইতে হবে আর কি, যে আই কত, জে এর ভ্যালু কত, তার মানে আই ভ্যারি করবে, জে কনস্ট্যান্ট থাকবে, আবার জে ভ্যারি করবে, আই কনস্ট্যান্ট থাকবে, এইভাবে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটা বানানো লাগবে আর কি। তবে এগুলা যেহেতু ম্যাথমেটিক্সের খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল প্রবলেমে ফাইনাইট ডিফারেন্স ম্যাট্রিক্সটা কি হয়, এগুলো আসলে বইয়ের মধ্যেই আছে, কারণ এটা তো আর শোডিঞ্জার ইকুয়েশন না। মানে তুমি যদি রাইট হ্যান্ড সাইডটা ইগনোর করো, যে রাইট হ্যান্ড সাইডে তোমার ইসাই আছে, তাইলে কিন্তু এটা একটা জাস্ট নর্মাল সেকেন্ড অর্ডার দুইটা ভেরিয়েবলের মানে টু ডাইমেনশনাল টু ভেরিয়েবল ইকুয়েশন। সো এইটার সলিউশন কেমন হবে ফাইনাইট ডিফারেন্সে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বইয়ে আছে আর কি, মানে এই ম্যাট্রিক্সটা দেখতে। সো ম্যাট্রিক্সটার যদি আমি ফরম্যাটটা বলি আর কি, ম্যাট্রিক্সটা দেখতে গেলে সিম্পল ফরম্যাটে দেখতে এরকম, এটা সিম্পল ফরম্যাট বলছি দেখো, ওই আগেরটার সাথে মিল আছে তোমাদের ওয়ান ডাইমেনশন, এই জন্যই ফরম্যাট লেখা আছে, মাঝখানে টি 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 আর এরপর হচ্ছে আই আই আই, মানে এখানে কিন্তু সংখ্যা লিখি নাই, টি 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 আই 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 লিখেছি না, এরপর বাকিগুলো জিরো। যেখানে বলতেছি এই টি মানে আসলে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে সে, আর আই মানে কি, আই মানে হচ্ছে হলো গিয়ে তোমার কি বলে এটাকে, আই মানে হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আর কি। তার মানে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি অ্যাম্পলিফাই করো, তাহলে আসলে অরিজিনাল ম্যাট্রিক্সটা হবে আর কি। সো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সটা, টি মানে হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা বসাই দিতে হবে, টির বদলে ফুল, এই টি মিন করে এখানে ফুল ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে। তাহলে প্রতিটা টিতে তুমি যদি এই ম্যাট্রিক্সটা ঢুকাইয়া দাও, এই যে এখানে যেটা সংখ্যা দিয়ে যেটা লিখছি সেটা, আচ্ছা -4 কেন আসলো, -4 আসলে দুই ডাইমেনশন আছে, তো দেখো এখান থেকে -2, এখান থেকে -2, এটা তোমরা ভ্যালুটা বসাইলেই বুঝবে আর কি যে ম্যাট্রিক্সটা কিভাবে আসছে। আমি আবারও বলতেছি, এগুলো আসলে ক্লাসে কেউ পড়ায় না, বলারও কথা না, তারপর আমি তোমাদের সুবিধার জন্য এগুলা দেখছি আর কি, যদি জটিল মনে হয় কিছু করার নাই আর কি, মানে এগুলা বলারই কথা না আর কি, আমি খুব ইজিলি হচ্ছে ফিজিক্সটা পড়ায় দিয়ে স্কিপ করতে পারতাম আর কি। তো সেখানে এই টিটা রেপ্লিকেট হবে আর কি, এই ম্যাট্রিক্সটা প্রতিটা টির বদলি ম্যাট্রিক্সটা থাকবে, এবং সিমিলারলি আই এর বদলিও m/m ডাইমেনশনের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি, এই সবগুলা জিরো মাঝখান বরাবর হচ্ছে হলো গিয়ে 1। সো এটাকে যদি তুমি ইয়ে করতে চাও, একটু আমি যদি দেখাই সংক্ষেপে যে আসল ম্যাট্রিক্সটার সাইজ কেমন হয়, ম্যাট্রিক্সটা আসলে অনেক বড় সাইজের, ঠিক আছে। মানে টোটাল ম্যাট্রিক্সটা যদি তুমি এভাবে বুঝতে চাও, বইও এইভাবেই আছে আর কি, তুমি বই, আমি এখানে সংক্ষেপে লিখি, যেটা আমার রিপোর্টে এইভাবে লেখা, তো মানে এখানে আছে কি তোমার সেই টি ম্যাট্রিক্সটা, তার মানে এখানে হচ্ছে যে -4 -4 -4, এটা যাচ্ছে এদিকে 1 1 1, এই ম্যাট্রিক্সটা তুমি লিখলা, এখানেও সেই ম্যাট্রিক্সটা রিপিট হচ্ছে, এইভাবে যাচ্ছে ম্যাট্রিক্সটা। আবার এই জায়গায় ম্যাট্রিক্সটা কি, এই জায়গায় ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1 1, এগুলো বাকি সব জিরো, ঠিক আছে। এর করসপন্ডিং এটা সামনেরটাও কিন্তু আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে 1 1 1 1 1, এগুলো আবার জিরো, এগুলো সব জিরো, এগুলো সব জিরো। সো বেসিক্যালি এইভাবে ম্যাট্রিক্সটার অ্যাকচুয়াল সবচেয়ে বড় যে ম্যাট্রিক্সটা, এখানে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটা ওইভাবে রেপ্লিকেট হয়েছে, এদিকে টি ম্যাট্রিক্সটা রেপ্লিকেট হয়েছে, এদিকে আই ম্যাট্রিক্স, আবার এদিকে হচ্ছে আই ম্যাট্রিক্স, এবং এটা ডাইমেনশন হচ্ছে কি ওই যে গ্রিড পয়েন্টের m/m আর কি, তুমি যদি দুই পাশে ধরো ওইভাবে রিপ্লিকেট হয়েছে। তো এই ম্যাট্রিক্সটা মানে ফর্ম করাটা খুব জটিল মনে হইতে পারে, বাট তুমি যদি ওই এখন যদি আমি আমার কোডটা দেখাই আর কি, মানে আমি এটা বুঝাইতে যাব না, বাট সুবিধার জন্য আমি দেখাচ্ছি আর কি। এই ম্যাট্রিক্সটা কোত্থেকে পেলাম, যেই ফর্মুলাতে আমি ওয়ান ডাইমেনশনাল এফডি মেথডটা দেখিয়েছি, এই ইকুয়েশনটাকে সেইভাবে লিখতে থাকলেই তোমরা এই ম্যাট্রিক্সটা পাবা আর কি, মানে এটা এক পেজেরও ডেরিভেশন না আর কি, ঠিক আছে। এখন এইটাকে রিপ্রেজেন্ট করতে গেলে কোড লাগবে তো নাকি, কোড দেখো কত অল্প, টোটাল হলো গিয়ে এখানে আমি 100 লাইন লিখেছি, এর মধ্যে হাবি জাবি অনেক কিছু লেখা আছে, বাট অ্যাকচুয়ালি এই যে টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সটা তৈরি করেছি, এই যে ফুল জিনিসটা এখানে কোড করাই আছে, ঠিক আছে। আমি আর কোডের ভিতরে যাব না, বাট আমি জাস্ট বোঝানোর জন্য যে এই ম্যাট্রিক্সটা আমি যেভাবে করেছি এটা যে এইভাবেই রেপ্লিকেট করতে হবে তা কিন্তু না আর কি, বাট তোমরা বুঝতে পারতেছো যে একটা ম্যাট্রিক্স বানাইতে হবে, এটার কোন জায়গায় কি এলিমেন্ট আছে, বাকিটা তুমি ফর লুপ দিয়ে বানাইতে পারো, রিপিটেশন করে, এখানে রিপিটেশন আছে আর কি, ঠিক আছে। যেহেতু রিপিটেশন আছে, আমার মনে হয় আমি রেপমেট নামে একটা ম্যাট্রিক্স রিপিটেশনের একটা ইয়ে আছে, ফাংশন আছে ম্যাটল্যাবে, ওইটা মনে ইউজ করেছি মোস্ট প্রবাবলি। এখানে কাইনেটিক এনার্জিটা দিয়েছি মাঝখানে,
না এটা মনে হচ্ছে ফর লুপ দিয়ে নাম্বার অফ পয়েন্ট টোটাল ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে হচ্ছে কি যদি 10 বাই ধরো যদি 10টা x দিকে 10টা থাকে x1 10টা আর x2 10টা তাহলে টোটাল ম্যাট্রিক্সের ডাইমেনশন আসলে হবে হচ্ছে কি 100 আর কি। ঠিক আছে 100 বাই 100 হয়ে যাবে, এটা গ্রিড পয়েন্ট তো তোমার সব কম্বিনেশন কভার করতে গেলে 100 বাই 100 হয়ে যাবে। আমি তো মনে হচ্ছে লুপ দিয়ে করে ফেলছি আর কি। এসপি ডায়াগ একটা হচ্ছে কি স্পার্স ম্যাট্রিক্স ফর্মালিজমের একটা ইয়ে আছে আর কি, এই যে এইটা হচ্ছে কি সেই ইয়ে দিয়ে করে, এটা লুপ দিয়ে ফর লুপ দিয়ে করা যাবে। তুমি যদি জানো যে ম্যাট্রিক্সের কয়টা এলিমেন্ট আছে, কোন এলিমেন্ট কি হবে, মানে বেসিক্যালি তোমরা ওয়ান ডাইমেনশনটা যেভাবে করেছো এইখানেও তো ওইরকমই একটা ম্যাট্রিক্স আর কি, বাট ম্যাট্রিক্সের এলিমেন্টের সংখ্যা বেশি এই আর কি। যদি যদি এটা যদি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম হতো, ওয়ান ডাইমেনশনাল পিডি, তাহলে যদি 10টা গ্রিড পয়েন্ট হতো তাহলে 10 বাই 10 ছিল হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্সের সাইজ। কিন্তু যেহেতু এটা টু ডাইমেনশনাল পিডি, এই ক্ষেত্রে দুই দিকে 10টা 10টা করে হলে ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে গিয়ে 100 বাই 100 আর কি। সো এই এলিমেন্টগুলো কোনটা কি সেটা যদি আমরা জানি, এবার লুপ দিয়ে করলে এটা ফর্ম হইতে টাইম লাগবে, এখানে আমি শর্টকাটে করেছি আর কি, বাট লুপ দিয়েও করা যায়। তুমি একটা একটা পয়েন্ট করে ডাবল ফর লুপ দিয়ে খুব ইজিলি ডিফাইন করে দিতে পারো, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, এরপরে কিন্তু একই জিনিস, এরপরে ধরো ম্যাট্রিক্সটা, এই প্রবলেমটাতে ম্যাট্রিক্সটা ফরমেশনই হচ্ছে গিয়ে মেইন ইয়ে। এরপরে কিন্তু দেখো ওই আইগেন ফাংশনের যে ইয়ে, মানে ওয়ান ডাইমেনশনের জন্য যেভাবে বের করেছি সেইভাবেই কিন্তু আমরা মানে আইগেন ভ্যালুগুলো বের করেছি, মানে শোডিঞ্জার ইকুয়েশনে সলভ বের হয়ে গিয়েছে, এনার্জি বের হয়েছে এবং পটেনশিয়াল বের হয়েছে। ম্যাচ গ্রিড দিয়ে জাস্ট সারফেস প্লট করা হয়েছে, মানে এটা জাস্ট এতটুকু হচ্ছে প্লটিং ফাংশন, আর এটা হচ্ছে সলিউশন। আর এর আগ পর্যন্ত হচ্ছে গিয়ে জাস্ট আমাদের ম্যাট্রিক্সটার রিপিটেশন। এর মধ্যে একটাই শুধু আছে যে এই যে টার্মটা যেটা হচ্ছে গিয়ে তোমার ওই যে আমাদের ইন্টারঅ্যাকশন টার্ম, সেই টার্মটা হচ্ছে কিউ, এই যে কিউ দেখাই যাচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন, আর অ্যাবসলিউট ভ্যালু দিয়ে x1 x2 দিয়ে মাইনাস করেছি, কারণ হচ্ছে কি ওই যে তোমার কম বেশি হলো তো আসলে আমাদের যে ফর্মুলা এখানে আসলে অ্যাবসলিউট ভ্যালু আর কি, ওই আরটা ছিল মানে কোনটা আগে কোঅর্ডিনেট সেটার সাথে তো আসলে এই পটেনশিয়াল ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে কি দুইটা ইলেকট্রনের মধ্যে ডিসটেন্সের জন্য। সো এই যে টার্মটা, এই টার্মটা যদি তুমি অ্যাড করো তাহলে হচ্ছে গিয়ে তোমার ইন্টারঅ্যাকশন অ্যাড হইলো, আদারওয়াইজ হচ্ছে গিয়ে এই টার্মটা ইগনোর করলে ইন্টারঅ্যাকশন বাদ হইলো। তো এইটা আশা করি আমি যেহেতু পেস্ট করেছি এটা হুবহু তুমি যদি ম্যাটল্যাবে নিয়ে পেস্ট করো তাহলে হচ্ছে গিয়ে তুমি এই যে আউটপুটগুলো দেখা যাচ্ছে আর কি এগুলো পাবা আর কি। ঠিক আছে, কিন্তু ইন্টারঅ্যাকশন আমি জানি না এটা কোন ভার্সন করা আছে, একটু আরেকটু ভালো মতো দেখতে হবে। যদি ওই এই টার্মটা যদি অ্যাড করা থাকে কোডে, এটা তো কমেন্ট আউট করা নাই, তার মানে মেবি অ্যাড করা আছে। যদি অ্যাড করা, হ্যাঁ অ্যাড করা আছে এখানে, এই যে কোড আউট করা নাই, এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন অবস্থায় আছে আর কি। তার মানে তোমার এই যে এই টার্মটা জিরো বানায় দিতে হবে, যে যে রিপালশন টার্মটা যদি জিরো বানায় দাও তাহলে নন ইন্টারেক্টিং কেসটা পাবা আর কি। নন ইন্টারেক্টিং কেস কোনটা, যেটা অ্যানালিটিক্যাল সলভ বললাম ওই যে সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে করা যায়, সেই কেসটা তুমি নিউমেরিক্যালিও সলভ করতে পারবা, সেক্ষেত্রে কোনো সেপারেশন অফ ভ্যারিয়েবল দরকার নেই, ফুল ডাইমেনশনাল সিমুলেশনটা একবারে বের করে নিয়ে আসতে পারবো আর কি। ঠিক আছে, এটা রান করে দেখো, কারা রান করে কি কেউ দেখছো? যখন এই মনে হয়, না দেখলে তো আর কিছু করার নাই আর কি, অসুবিধা নেই, রান করে দেখতে পারো আর কি। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি আমাদের টু ইলেকট্রন ইন্টারেকশন। এগুলা বলার আসলে যেই মোটিভেশন ছিল, আমরা আসলে ডিএফটির কাজ বা ডিএফটি দিয়ে কি করে সেগুলো একটু জানতে চাচ্ছিলাম। তো ডিএফটি থিওরি আরো অনেক জটিল, তো তো এই হয়তোবা অত ডিটেলস ইকুয়েশনে আমি যাব না, যদিও আমি আমার স্লাইডে সব থিওরিগুলো আছে, বাট সুপারফিশিয়াল ভাবে বুঝতে গেলেও একটু যাতে বুঝি আর কি যে ভিতরে কি হচ্ছে, সেই জন্য আসলে একটা সিম্পল কেসটা দেখে আসলাম। তো এই কেসটা থেকে একটা জিনিস আমাদের বোঝা যাচ্ছে, এখন যদি আমাদের এই সিস্টেমটা তিনটে ইলেকট্রন, চারটা ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন হয়, সিস্টেমটা কত জটিল আকার ধারণ করতে পারে। ঠিক আছে, সো তাহলে এইসব সিস্টেম সলভ করে কিভাবে? তো সলভ করার জন্য ফার্স্ট কথা হচ্ছে আমাদেরকে সিস্টেমের ইকুয়েশনটা জানতে হবে, অ্যাকচুয়াল ইকুয়েশন। ইন জেনারেল একটা মেনি বডি প্রবলেম যেখানে অনেকগুলো অ্যাটম আছে এবং অ্যাটমের সাথে যে ইলেকট্রনগুলো থাকে, সেখানে আসলে হচ্ছে আমাদের পাঁচটা টার্ম লাগবে। পাঁচটা টার্ম কি কি? এর মধ্যে তিনটা টার্ম হচ্ছে গিয়ে ইলেকট্রন থেকে আসবে, যেগুলো ইলেকট্রন রিলেটেড, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এই টার্মটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। এইটা হচ্ছে কি ইলেকট্রনের, এখন আজকে যে প্রবলেমটা দেখাইলাম এটা হচ্ছে ইলেকট্রনের সেই রিপালশন এনার্জি। আর এটা হচ্ছে গিয়ে একটা পটেনশিয়াল টার্মের মধ্যে এই যে জেড হচ্ছে গিয়ে তোমার ওই ওখানকার নিউক্লিয়ার পটেনশিয়ালের যে কয়টা প্রোটন ইয়া আছে সেটা। তো এই একটা পটেনশিয়ালের মধ্যে ইলেকট্রন থাকলে যেই পটেনশিয়ালটা পায় সেটা।
আর এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, আর এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের, এটা হচ্ছে গিয়ে ওয়েলের পটেনশিয়াল এনার্জি বলতে পারি আর কি। এটা হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিয়াসের অ্যাটমিক কাইনেটিক এনার্জি, আর হচ্ছে অ্যাটম অ্যাটম রিপালশন টার্ম। ঠিক আছে, এই 5 ধরনের ইন্টারঅ্যাকশন একটা জেনারেল সিস্টেমে হতে পারে। আমরা তাহলে আমি কি করেছি একটু আগে, আমি কিন্তু যেটা করেছি, আমরা এই ইলেকট্রনিক সলিউশনটা দেখিয়েছি ওয়ান ডাইমেনশনে, কারণ আমার কাইনেটিক এনার্জি টার্মটা ছিল, আমার রিপালশন টার্মটা ছিল, আর এইটা আমি অ্যাটমিক পটেনশিয়াল ধরি নাই, আমরা কি ধরেছিলাম 1D ইনফিনিট পটেনশিয়াল। আমি যেহেতু এক্সাম্পল হিসেবে ধরেছি, আমি অ্যাটমিক পটেনশিয়াল ধরি নাই। কিন্তু একটা ফিজিক্যাল সিস্টেম যখন আমরা সলভ করতে যাব, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে এই পটেনশিয়ালটা কোত্থেকে আসবে, ওই যে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের একটা পজিটিভ চার্জ, সেটা মানে কি আসলে এই ধরনের একটা পটেনশিয়াল ওইখানে আছে। এটাকে আমরা, তুমি আইডিয়ালি আমরা ধরো বলছি যে ইনফিনিট পটেনশিয়াল, আমি ওই সিস্টেমটা সলভ করার জন্য। সো বেসিক্যালি ডিএফটির একটা খুবই ছোট্ট কাস্টমাইজ ভার্সনের সলিউশন কিন্তু আমি দেখাইলাম আর কি কোডে, যেটা আমি 2টা ইলেকট্রনের জন্য করে দেখাইতে পারছি, কারণ এর বেশি হলে আরো জটিল হবে জিনিসটা। 3 ডাইমেনশনাল পর্যন্ত আমি তোমাকে করে দেখাতে পারবো, 4 ডাইমেনশন হলে আর আসলে রিপ্রেজেন্টই করতে পারবো না, কারণ 2 ডাইমেনশনাল সলভ করে তোমাকে সারফেস প্লট 3 ডাইমেনশন হিসেবে রিপ্রেজেন্ট করেছি। 3টা হলে এটাকে আইসো সারফেস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আইএসও সারফেস বলে ওইটাকে। 4টা হইলে রিপ্রেজেন্টেশন আসলে কোনো বুদ্ধি নাই, একটা ডাইমেনশনকে তখন কনস্ট্যান্ট বা কিছু একটা ধরে করতে হবে আর কি। ঠিক আছে, এনিওয়ে, সো বেসিক্যালি এই হচ্ছে গিয়ে ম্যানি বডি প্রবলেম, মানে তুমি যখন সলভ করতে চাচ্ছ এই পুরাটা সলভ করতে হবে। তো এখন আমরা আসি যে অ্যাটমিক পটেনশিয়াল বা এই টিএফটি দিয়ে মানুষজন করে কি। ফার্স্টে একটা কাজ সবাই করে যে সাপোজ একটা কেমিক্যাল রিঅ্যাকশন বের করতে চাই, বা 2টা হাইড্রোজেনের মধ্যে রিঅ্যাকশন বের করতে চাই, রিঅ্যাকশন বের করে কি বের করব, বন্ড ডিসটেন্স বের করতে চাই। 2টা হাইড্রোজেন একটা সিস্টেমের মধ্যে ছেড়ে দিলাম, এই 2টা হাইড্রোজেন যখন একটা বন্ড ফর্ম করবে, তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স কি হতে পারে, যেটাকে বন্ড ডিসটেন্স বলে আর কি। তো এই জিনিসটা, বা আদৌ বন্ড ফর্ম করবে কিনা, এই জিনিসটাকে আসলে চাইলে ডিএফটি দিয়ে বের করতে পারবো কিনা। যেহেতু ফার্স্ট প্রিন্সিপাল মেথড, অবশ্যই ডিএফটি দিয়ে বের করা যাবে। কিভাবে বের করা যাবে, এটা বের করতে গেলে তোমাকে বের করতে, বন্ড ডিসটেন্স বের করতে চাই, খুবই সিম্পল প্রবলেম বললাম, তোমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে x1 এবং x2। আবারও যদি বলি 2টা হাইড্রোজেন অ্যাটম নিতে হবে, হাইড্রোজেন অ্যাটম 2টা নিলে 2টা ইলেকট্রনও আসবে, তাই না? তার মানে আমি ধরে নেই, কোনো সফটওয়্যারের কথা বলতেছি না, ধরে নেই যে এইটাও আমরা কোড করে করতেছি, তাহলে যেটা করতে হবে x1 এন্ড x2, আমি যদি খুব সিম্পল প্লটে বলি, এই x1 এন্ড x2 মাইনাস যেটা, সেটা হচ্ছে 2টা অ্যাটমের মধ্যে ডিসটেন্স। তাহলে তোমরা ওই যে কেমিক্যালি ফর্মুলা দেখছো না, যে 2টা অ্যাটমের মধ্যে ডিসটেন্সের রেসপেক্টে তুমি এই সিস্টেমটার এনার্জি ক্যালকুলেট করবে, ই ক্যালকুলেট করবো। তাহলে ই কিভাবে ক্যালকুলেট করবো, অলরেডি তোমরা জানো যে ই ক্যালকুলেট মানে এই সিস্টেমের এই আইগেন এনার্জি গুলোর সামেশন নিলেই তো ই ক্যালকুলেট হবে আর কি। তো সিস্টেমের এনার্জি ক্যালকুলেট করে তুমি ই ভার্সেস এই আর, আর মানে কি, এই যে 2টা হাইড্রোজেন বলছি, এই 2টা হাইড্রোজেনের অ্যাটম গুলাকে একটা ডাইমেনশনের মধ্যে ভ্যারি করতে হবে। ভ্যারি করে করে আমি দেখবো যে একটা অ্যাটম এই জায়গায়, আরেকটা অ্যাটম এই জায়গায়, বিভিন্ন ডিস্টেন্সে কোথায় থাকলে তার এনার্জি গুলা কিভাবে ভ্যারি করে। তো এটা প্লট করলে দেখবা যে এই ধরনের একটা, এগুলা তোমরা ওই ইন্টারমিডিয়েট ইনফেক্ট দেখে আসছো যে এই ধরনের একটা সারফেস পাওয়ার কথা। ঠিক আছে, আরো যদি সারফেস প্লট হিসেবে দেখাইতাম, তাহলে ওই একই রকম ভাবে একটু আগে যে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি সেটাকে দেখাইতে হতো আর কি, যে একটা হাইড্রোজেন এদিকে আছে, আরেকটা হাইড্রোজেন ওইদিকে আছে, x2, এক্স্যাক্টলি সিমিলার টাইপের প্রবলেম। এটা সারফেস প্লট, এনার্জিটা দেখতে কেমন। তো এনার্জি সারফেসটা তুমি যদি দেখো, তখন দেখবা যে এই এই জিনিসটা প্লট করলে কোন এক জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম এইভাবে আছে আর কি, একটা ফুল কি বলা যায়, একটা ওয়েবের মতো পাবা আর কি, সাগরের ওয়েবের মতো, যে ডিপ আছে, পিক আছে, কনস্ট্যান্ট আছে, এরকম। প্রবলেমটা বোঝা গেছে তো না? 2টা হাইড্রোজেন অ্যাটম আছে, তো হাইড্রোজেন অ্যাটম থাকলে অবশ্যই তার ইলেকট্রনও আছে 2টা, তার মানে এই ফুল সিস্টেমটাই সলভ হবে তার জন্য আর কি। তো সলভ হলে এরকম এই x1 x2 ভ্যারি করে তুমি এই ধরনের একটা সারফেস প্লট জেনারেট করতে পারবা। তো জেনারেট করলে এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সিস্টেমটা আসলে তুমি যখন রুম টেম্পারেচার, আচ্ছা ডিএফটি সাধারণত 0 ডিগ্রি কেলভিনে হয় আর কি, কারণ টেম্পারেচার ইনকর্পোরেট করার মধ্যে একটু ঝামেলা আছে আর কি। তা আপাতত জাস্ট মনে রাখো যে 0 ডিগ্রি কেলভিনে হয়। সো লোয়েস্ট সিস্টেমটা যখন 0 ডিগ্রি কেলভিনে থাকবে, তখন আসলে এই হাইড্রোজেন গুলা কি অবস্থায় থাকবে, মানে কোন ডিস্টেন্সে এসে ইকুইলিব্রিয়ামে থাকবে, যেটাকে সমতা বলি আর কি আমরা। তো এইটার কেমিক্যাল ফর্মুলা হলো হচ্ছে গিয়ে, যেই ডিস্টেন্সে থাকলে এনার্জি মিনিমাম হবে। তার মানে এই যে একটু আগে সারফেস প্লটটা আমি জেনারেট করলাম, যে সাম সারফেস প্লট জেনারেট হয়, বা 1D পটেনশিয়াল যদি হিসাবে ধরি, যে ডিস্টেন্সটাকে আর মানে হচ্ছে x1 মাইনাস x2, এটার মডুলাস। তাহলে যেখানে হচ্ছে গিয়ে মিনিমাম পয়েন্ট,
মানে ফিজিক্স বলে যে এইটাই হচ্ছে কি এই সিস্টেমটার ইকুইলিব্রিয়াম। সো আমি যদি দুইটা হাইড্রোজেন অ্যাটম ছেড়ে দেই তারা যখন বন্ড ফর্ম করবে, এইটা হচ্ছে গিয়ে আসলে বন্ড ডিসটেন্স। ঠিক আছে, এটাই তো আসলে ফিজিক্স। তো তাহলে বন্ড ডিসটেন্স বের করতে গেলে কি করতে হবে, আমাকে এই অ্যাটমগুলো ভ্যারি করে 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 যতবার ভ্যারি করব প্রতিবারের জন্য বসে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করতে হবে, তাই তো? এবং সেখান থেকে এনার্জি ক্যালকুলেট করে এনার্জি সারফেসটা বের করে মিনিমাম পয়েন্টটা যদি বাইর করি সেটা আমার হচ্ছে গিয়ে বন্ড ডিসটেন্স বের করবে। এই যে একটা মিনিমাম, একটা সিস্টেমের মিনিমাম পয়েন্ট বের করছি, বা এটা হচ্ছে গিয়ে তার স্টেবল স্টেট বলতে পারি। ঠিক আছে, এইটাকে এই ডিএফটির ভাষায় বা এই কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় বলে, এই স্টেটটাকে বলা হয় আসলে হচ্ছে ইলেকট্রনিক গ্রাউন্ড স্টেট। মিনিমামটাকে আর কি, এটা হচ্ছে গিয়ে তার গ্রাউন্ড স্টেট, একেবারে ফর্মাল নাম গ্রাউন্ড স্টেট বলে। মানে এর নিচে আর সে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। তারপর উপরের গুলাকে কি বলে, উপরের গুলাও তার স্টেট, এগুলাকে এক্সাইটেড স্টেট বলে আর কি। আরো স্টেট আছে আর কি, যে টেম্পারেচার বাড়ায় দিলাম, ইলেকট্রন গুলা কিছু অন্য জায়গায় চলে গেল, তার মানে হয়তো মিনিমাম এনার্জিতে নাই, একটু উপরে এনার্জিতে আছে। সো দুইটা টার্ম আছে এখানে, গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট। তো মিনিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যখন ক্যালকুলেশন গুলো আমরা করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলাকে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশন করি। তোমরা যদি কেউ ডিএফটির পেপার ঘাটাঘাটি করে থাকে, এই টার্মটা হয়তোবা তোমাদের সাথে পরিচিত লাগতে পারে, যে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশন বলে এটাকে। ঠিক আছে, এখন আমরা আসি যে এটা সলভ করার সময়, তো আচ্ছা এই যে প্রবলেমটা, হাইড্রোজেনের প্রবলেমটা বললাম, এগুলো তোমরা চাইলে সফটওয়্যার যদি একটু ঘাটাঘাটি শুরু করে থাকো, করে দেখতে পারো আর কি। মানে ওখানে আছে আর কি এইগুলার ভ্যারিয়েশন। দুইটা এটা করতে গেলে কি করতে হবে, সফটওয়্যারটার মধ্যে দুইটা হাইড্রোজেন অ্যাটম দিতে হবে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম দেওয়ার পরে ওখানে দেখবা যে টার্ম আছে এনার্জি রিল্যাক্সেশন অথবা জিওমেট্রি অপটিমাইজেশনও বলে। জিওমেট্রি অপটিমাইজেশন মানে তুমি তো ধরো একটা দিলা আর কি, যে 2 অ্যাংস্ট্রম, তুমি যখন এটাকে অপটিমাইজ করতে দিবা, সফটওয়্যার করবে কি অটোমেটিক ভাবে এটাকে ভ্যারি করতে থাকবে এই তাদের ডিসটেন্সটাকে, জিওমেট্রি অপটিমাইজেশন বলে। অথবা অনেকে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশনও বলে। ঠিক আছে, এগুলা মোটামুটি ভাবে সিমিলার জিনিস আর কি। আগে হচ্ছে গিয়ে এই ভ্যারি করে করে জিওমেট্রিটা অপটিমাইজ করে নেয়, অপটিমাইজ করে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা বের করে, ইকুইলিব্রিয়াম ডিসটেন্স বের করার পরে যখন এনার্জিটা ক্যালকুলেশন করে তখন সেটাকে বলে যে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশন। মানে গ্রাউন্ড স্টেটে থাকলে তার এনার্জিটা কত, এতটুকু ক্যালকুলেট করাটাকে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশন বলে। বাট অল দিজ আর রিলেটেড আর কি। সো এখন আমরা আসি যে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করতে চাইলে এই ডিএফটি দিয়ে আসলে কি করে ওরা। তো অবভিয়াসলি যদি জিওমেট্রি অপটিমাইজ করতে চাই, তার মানে তো হচ্ছে কি অ্যাটম গুলা এই যে চেঞ্জ করে করে দেখা লাগে, তার মানে তখন তো আবার এই নিউক্লিয়ার টার্মগুলো ইম্পর্টেন্ট। বাট যখন নর্মাল এনার্জি ক্যালকুলেশন চলতে থাকে তখন আসলে এই ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন এটাই সলভ করে আর কি, মানে শুধু এই টার্মগুলো থাকে। কারণ তখন চিন্তা করা হয়, এখানে দেখো এই যে নিউক্লিয়ারের মানে নিউক্লিয়াসের পটেনশিয়াল, সরি কাইনেটিক এনার্জি ধরা আছে। তার মানে কি কাইনেটিক এনার্জি কখন আসে, যখন মুভ করে। সো আমরা বলছি যে হাইড্রোজেনটা যখন সলভ করব, হাইড্রোজেনের অ্যাটমেরও কাইনেটিক এনার্জি ধরেছি, আবার তার সেই ইলেকট্রন যেটা আছে, একটা করে ইলেকট্রন থাকে হাইড্রোজেনের, সেটারও আমি কাইনেটিক এনার্জি কনসিডার করছি। বাট আইডিয়ালি আমরা জানি প্রোটনের ভর ইলেকট্রনের চেয়ে অনেক বেশি। সো যখন একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামটা বাইর করে জিওমেট্রি অপটিমাইজেশন, তখন আসলে যখন এনার্জি ক্যালকুলেট করে তখন আসলে এই টার্মটা আসলে ইগনোর করা যায়। কেন? রাফলি মানে 2000 গুণ বেশি আর কি। তো ইলেকট্রন যেই টাইম স্কেলে মুভ করে, এটা টাইম স্কেল অনেক বেশি হাই। সো সেক্ষেত্রে আসলে ইলেকট্রনের সাইড থেকে যদি আমি চিন্তা করি, তখন আমি দেখবো যে আসলে আমি মুভ করতেছি, ধরো আমি ইলেকট্রন, তাহলে চিন্তা করলে দেখা যাবে যে আমি মুভ করতেছি আর সিস্টেমটা পুরোটাই একেবারে থেমে থাকা অবস্থায় আছে। কারণ ওই 2000 টাইম হচ্ছে গিয়ে ভ্যালোসিটির এদিক সেদিক। ঠিক আছে, ভরের সাথে যদি ওইভাবে চিন্তা করি আর কি, কারণ একটা হচ্ছে 10⁻31 আর একটা হচ্ছে 10⁻27। তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো যে ইলেকট্রনটা কি দেখবে আর কি। তো সেক্ষেত্রে ইলেকট্রনের যখন এটা চিন্তা করবো, ইলেকট্রনের পটেনশিয়ালটা জাস্ট একটা ফিক্সড পটেনশিয়াল চিন্তা করলেই হবে। আদারওয়াইজ কি হতো, অ্যাকচুয়াল সলভ করতে গেলে তোমাকে চিন্তা করতে হতো যে ওই অ্যাটমের নিউক্লিয়াসের পটেনশিয়ালও মুভ করতেছে, ইলেকট্রনটা একটা মুভিং পটেনশিয়ালে মুভ করতেছে, এবং সেই সিস্টেমটাকে বাইর করতে হবে। সো এটা একটা হিউজ জটিল প্রবলেম হয়ে যেত। বাট এই ডিএফটির এবং এটা মোটামুটি একটা খুবই প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন যে ইলেকট্রনকে চিন্তা করা যায় যে সে একটা ফিক্সড পটেনশিয়ালে মুভ করে। ফিক্সড পটেনশিয়ালটা কোত্থেকে আসতেছে, নিউক্লিয়াস থেকে আসতেছে। এই যে অ্যাপ্রক্সিমেশনটা, ঠিক আছে, এইটাকে মানে এটা আমরা আমাদের অ্যাপ্রক্সিমেশন, এটা খুবই ওয়েল নোন অ্যাপ্রক্সিমেশন, বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলে। এদের দুজনই মনে হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া, যতটুকু মনে পড়ে।
তাদের সলভ আছে আর কি, সলভ আছে এগুলা যে সলভ করেছে ডিএফটি। তো এই যে অ্যাজাম্পশনটা ধরে আসলে হচ্ছে কি ফার্স্ট অ্যাজাম্পশন ডিএফটি, ঠিক আছে। যখন সিস্টেম আমরা সলভ করব তখন আমরা ধরে নিব যে ইলেকট্রনটা একটা ফিক্সড পটেনশিয়ালের মধ্যে, ফিক্সড নিউক্লিয়ার পটেনশিয়ালের মধ্যে মুভ করে, যেটা হচ্ছে কি এই টার্মটা। আর আমাদের অ্যাসাইনমেন্টে আমরা যেটাকে 1D পটেনশিয়াল হিসেবে অ্যাপ্রক্সিমেট করেছিলাম আর কি। আর বাকি দুইটা টার্ম তো এখন পরিচিত লাগার কথা, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি টার্ম আর একটা হচ্ছে কি তোমার রিপালশন টার্ম। তাহলে এই যে একটা ইন্টারেক্টিং সিস্টেম, এবার যদি এখানে 100টা অ্যাটম থাকে, 600টা ইলেকট্রন, 1000টা ইলেকট্রন থাকতে পারে, ডিপেন্ডিংস অন কোন অ্যাটম কনসিডার করতেছি। যাই করি না কেন, যে কোনো অ্যাটম হোক, এই সিস্টেমটাই সলভ করতে হবে। বাট যেহেতু অ্যাসাইনমেন্টটা দেখালাম, তাহলে বুঝতেই পারতেছো যে যদি নাম্বার অফ ইলেকট্রন বাড়ে এবং নাম্বার অফ অ্যাটম বাড়ে, এই ইন্টারাকশন ঘুরে ফিরে কি ধরনের একটা জটিল প্রবলেম দাঁড়াবে। এটাকে আসলে কোড করে হ্যান্ডেল করাটা মানে একটা ম্যাটল্যাবে এখনই যদি বলি যে করো, এটা পসিবল না আর কি, খুবই জটিল প্রবলেম হবে। এই জন্য আমরা সফটওয়্যারের সহায়তা নিব আর কি। এখন একটা মিনিট, আচ্ছা। তো এই যে বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের মধ্যে এই যে পুরা সিস্টেমটা সলভ করা লাগবে, এইটার সলভ করা অনেক ওয়ে আছে। খুব দুইটা পপুলার ওয়ে হচ্ছে গিয়ে, মানে তোমরা ঘাটাঘাটি করলে দেখবে একটা এইচএফ হার্ডি ফ্রগ বলে আর কি, হার্ডি ফ্রগ মেথড, আর একটা আছে হচ্ছে গিয়ে ডিএফটি মেথড। তোমাদেরকে যেই সফটওয়্যারগুলোর নাম বলেছি কোনোটাতে মনে হয় হার্ডি ফ্রগ নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিএফটি ইউজ করে। বাট হার্ডি ফ্রগ এর না গসিয়ান নামে একটা সফটওয়্যার আছে, ওখানে দোনোটাই আছে, গসিয়ান, ঠিক আছে। ওটাও ডিএফটি মেথডে ফার্স্ট প্রিন্সিপল সিমুলেশন সফটওয়্যার। তো আমরা এখানে ডিএফটি নিয়ে কাজ করবো আর কি, এটাই মোস্টলি এখন লোকজন বেশি ইউজ করে আর কি, ডিএফটি তে কিভাবে করে। আচ্ছা, তো এখানে একটা টার্ম তো বললাম আগে থেকেই নাই হয়ে গেছে, তার মানে 4টা টার্ম থাকে আর কি। তো 4টা টার্ম মিলে এই হ্যামিল্টনিয়ান, এটাকে বলে হচ্ছে ম্যানি বডি হ্যামিল্টনিয়ান আর কি। আমি ইকুয়েশনগুলোকে এক্সপ্লেন করতে যাব না, তাহলে আমার ধারণা তোমাদের কাছে বেশি জটিল লাগবে আর কি। তো আমি জাস্ট ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করতেছি আর কি, ভিতরে ওরা কি করতে চায়। তো
তো ম্যানি বডি হ্যামিল্টনিয়ানের মধ্যে ওই ইলেকট্রনের তিনটা টার্ম তো আছে, আর লাস্ট টার্মটা আনলে চার্জ নিউট্রালিটি মিলানোর জন্য এখানে এই লাস্ট টার্মটা এই টার্মটা রাখে আর কি, ইলেকট্রন সরি অ্যাটমিক রিপালশন যে টার্মটা, তাহলে এনার্জি টার্মটা মিললো আর কি, ঠিক আছে, ওইখান থেকে আসে। আর এই টার্মটাকে ওরা বলে যে এটা খুবই অল্প হবে আর কি, কারণ কাইনেটিক এনার্জি অলমোস্ট জিরো, মানে এই টার্মটা যে বাদই দিয়ে দিচ্ছি অ্যাটমের, কারণ কি এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে একে তো মাস অনেক হাই, এটা ইনভার্স করলে অনেক বেশি কম হবে, সুতরাং এই টার্মটা চাইলে বাদ দেওয়া যায়, এরকম ধরে ওই বাদ দিয়ে দেয় আর কি। কিন্তু লাস্ট টার্মটা তো হচ্ছে তাদের নিজেদের মধ্যে রিপালশন, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, ছোটখাটো ধরে আর কি। তো টোটাল মিলে এইভাবে হচ্ছে কি তোমার সিস্টেমের এনার্জিটা সে চাইলে বের করতে পারে আর কি, ঠিক আছে। সো এই হ্যামিল্টনিয়ানটা ধরে মানে দুইটা এক্সট্রা টার্ম আসলো আমাদের আগের নরমাল মানে অ্যাসাইনমেন্টের তুলনায় একটা এক্সট্রা আসছে, আর যদি একেবারে কাসাপের বই বা একেবারে বেসিক যেটা আগে থেকে আমরা জানতাম সেক্ষেত্রে দুইটা এক্সট্রা টার্ম আসে আর কি, যদি আমরা ডিএফটি মেথডে করি। বাট পার্থক্য এখন কি, এখন হচ্ছে কি তোমার একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকগুলো অ্যাটম আছে, এখানে পটেনশিয়াল অনেকগুলো আছে, সবগুলা ইনফিনিট, ওয়ান বাই নিউক্লিয়ার পটেনশিয়াল, এই ইলেকট্রন এইগুলাতে সব জায়গায় ইলেকট্রন ঘুরে ফিরে আছে, ফুল একটা থ্রি ডাইমেনশনাল স্পেস। এটার জন্য হচ্ছে গিয়ে তোমাকে এই ইকুয়েশনগুলো লিখে এটাকে সলভ করতে হবে। কাজটা মানে থিওরিটিক্যালি বলা খুব ইজি, নিউমেরিক্যালি এই কাজটা অনেক জটিল আর কি আসলে। তো এইটা করার জন্য অনেক থিওরি আছে। তো একটা তো অলরেডি বলে ফেললাম যে ওই গ্রাউন্ড স্টেট বের করতে হবে, গ্রাউন্ড স্টেট বের করার জন্য ওই যে অ্যাটমিক ইয়েগুলো বেরি করে করতে হবে। এটা করার জন্য ডিএফটি মেথডে যেটা করে এইটা, এই ওই যে হ্যামিল্টনিয়ানটা এটার করসপন্ডিং একটা ইয়ে ভার্সন আছে, কি বলে চার্জের রেসপেক্টে একটা ভার্সন আছে, এইরকম একটা ভার্সন আছে। প্রুফ, এগুলার প্রুফ আছে, কোয়ান্টাম মেকানিক্সের বই আছে। আমি জাস্ট যে জিনিসটা বলতে চাই, ওই যে চারটা টার্ম ছিল ফর্মুলা দিয়ে, চারটা টার্মকে চাইলে ওরা বলছে যে চার্জের রেসপেক্টে বের করা যাবে, মানে অল দিস টার্ম, যে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, যতগুলো টার্ম বললাম না, সবগুলা টার্মই হচ্ছে গিয়ে ওই সিস্টেমটার চার্জের ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ধরো একটা থিওরি, যে এইটা দিলে মানে তোমরা রিডিং পড়ো আর কি পরে আমার স্লাইডটা, বাট আমি সিম্পল ভাবে ওই থিওরিটা বোঝানোর জন্য বলছি। আমাদেরকে ওই যে চারটা টার্মের রিপ্রেজেন্টেশন করতে হবে, তাই তো, ওই যে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, রিপালশন এনার্জি, এগুলা। তো এই টার্মগুলা বের করার জন্য থিওরি আছে, এবং ডিএফটি থিওরিতে বলছে যে এই সবগুলা টার্মকে চাইলে আমরা চার্জ ডেনসিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এখানে কিছু ফর্মুলার নোটেশনও আছে, বাট অল দিস, যে টি হচ্ছে কাইনেটিক এনার্জি, ই হচ্ছে ওই যে ইন্টারনাল পটেনশিয়াল এনার্জি, সবগুলো হচ্ছে ফাংশন অফ এন। এটা প্রুফ করে দেখানো যায়, এবং এটা দেখানো আছে বইগুলাতে। তাহলে নেক্সট স্টেপে আছে যে ঠিক আছে, তার মানে এখন প্রবলেমটা আরেকটু রিডিউসড হলো, সেটা হচ্ছে কি আমাদেরকে তাহলে আসলে যেহেতু সবগুলা টার্মই হচ্ছে গিয়ে ডেনসিটি দিয়ে ক্যালকুলেট করা যায়, তাহলে ডেনসিটি যদি বের করতে পারি তাহলে হচ্ছে গিয়ে অন্যগুলো তো অটোমেটিক বের হয়ে আসবে, হ্যামিল্টনিয়ান বের করতে পারবে এবং পরে এনার্জি ক্যালকুলেট করতে পারবে। তাহলে সিস্টেমটার সলিউশন বের করা আসলে এখন রিডিউসড হয়ে আসে যে ডেনসিটি বের করতে হবে। এই জন্য এই যে এখন যেই এটা আমরা ডিএফটি বলি, পুরো একটা ফর্ম কি ডেনসিটি ফাংশনাল থিওরি। হার্টিফক মেথডে কিন্তু ডেনসিটি বের করে না, অন্য জিনিস অন্যভাবে বের করে। তো এই কারণে এটাকে ডেনসিটি ফাংশনাল থিওরি বলে, কারণ এখানে অ্যাটমিস্টিক ক্যালকুলেশন মানে এটা রিডিউস টু ডেনসিটি ক্যালকুলেশন। তো এখন এই ডেনসিটি ক্যালকুলেট করতে গেলে সেটাও এত যে সহজ তা না, ডেনসিটি ক্যালকুলেট করতে গেলে তো এই ইন্টারঅ্যাকশন সব সহ ক্যালকুলেট করেই বের করতে হবে আর কি। তো সেগুলোরও বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি আছে, এগুলা করে ওরা একটা চালাকি করেছে যে আমরা মানে অ্যাকচুয়াল ডেনসিটি বের করতে গেলে কি করতে হবে, এই সিস্টেমটার ইন্টারঅ্যাকশন যত আছে সবগুলো ক্যালকুলেট করেই তো আসলে ডেনসিটি বের করতে হবে ইন্টারঅ্যাকশন দিয়ে। এই যে একটু আগে ধরো যে দুইটা ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন দিয়ে দেখিয়েছিলাম, তো সেই ইন্টারঅ্যাকশনের ইলেকট্রন হিসাবে যদি ডেনসিটি ক্যালকুলেট করো তাহলে কি হবে, যে মাঝখান বরাবর জিরো আসবে না, কারণ মাঝখানে তো ইন্টারঅ্যাকশন। তো মাঝখানে ইন্টারঅ্যাকশন থাকলে ওরা বলছে যে দুইটা ইলেকট্রন একসাথে থাকতে পারে, ওখানে জিরো থাকবে। কিন্তু ইন্টারঅ্যাকশনটা যদি ক্যালকুলেট না করো তাহলে কি হবে, তাহলে তো ওখানেও ইলেকট্রন থাকার একটা পসিবিলিটি দেখাবে, ওই ফাংশনটা ভুল আসবে। সো বেসিক্যালি যদিও ডেনসিটির ফাংশন হয়ে গেছে ওই চারটা টার্ম, কিন্তু তারপরেও যে ডেনসিটি ক্যালকুলেট করে ফেলা যাবে এত স্ট্রেট ফরওয়ার্ড তা না কিন্তু, কারণ ওই ইন্টারঅ্যাকশন গুলো তো জেনেই ক্যালকুলেট করতে হবে। আমরা ডাইরেক্ট সলভ করতে চাচ্ছি না চারটা টার্ম, ভালো কথা, ডাইরেক্ট আমরা এই ইন্টারঅ্যাকশন গুলো সলভ করতে না করে কোনোভাবে যদি এন বের করতে পারি, তাহলে যদি সঠিক বের করতে পারি তাহলে হতো। সো এখানে একটা বড় সড়ো
ব্যাপার আছে। ওরা যেটা করেছে এটা চালাকি করেছে। চালাকিটা হচ্ছে যে আমরা এই সিস্টেমটার এই যে ডেনসিটি এনআর, এটাকে আমরা ডাইরেক্টলি ক্যালকুলেট করব না। বলছে আমরা করব কি, এই সিস্টেমটাকে এমন একটা সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই সিস্টেমটা আসলে কোনো ইন্টারেক্টিভ সিস্টেম না, বাট সেটা আসলে এইটাকেই রিপ্রেজেন্ট করবে। একটা নন ইন্টারেক্টিভ সিস্টেম, কিন্তু সে আমাদেরকে ডেনসিটি দিবে হচ্ছে একটা ইন্টারেক্টিভ সিস্টেমের জন্য। সুবিধা কি এরকম যদি এটা করতে পারি আর কি, সুবিধা কি? সুবিধা হচ্ছে যদি এইভাবে করতে পারি তাহলে হচ্ছে এই সিস্টেমটা নিউমেরিক্যাল সলিউশন অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারতেছো কি বলছি? ধরো এখানে 100টা অ্যাটম আছে এবং 100টা ইলেকট্রন আছে, এবং এগুলোর মধ্যে যত ধরনের ওই যে ইন্টারনাল ফোর্স আছে সব তো আছে। তো সেগুলো কনসিডার করে একটা রিয়েল ডেনসিটি আমার জানলে আসলে আমরা ওই বাকি টি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি ওগুলো বের করতে পারবো। কিন্তু কেউ যদি আমাকে এসে বলে যে না আমাদের কোনো ইন্টারাকশন এগুলো ক্যালকুলেট করার দরকার নাই, আমি তোমাকে এরকম একটা নন ইন্টারেক্টিং সিস্টেম দিলাম, এই সিস্টেমের যে এনআর আর এই সিস্টেমের যে এনআর এগুলো একই এনআর, ঠিক আছে? তাহলে তো খুবই ভালো হয় আসলে, কারণ তাহলে কিন্তু ওই নিউমেরিক্যাল সলিউশনটা অনেক ইজি হয়ে যায় আর কি। এই কোনসাম এই দুজন নোবেল প্রাইজ পাওয়া, যদি ভুল না করি, এই সিস্টেমটা বের করার জন্য আর কি, ঠিক আছে? কোনসাম অরবিটাল বলে এই দুই বিজ্ঞানী। তো ডিএফটি তে এরপরে তারা এই কাজটা করেছে যে ঠিক আছে, ইন্টারেক্টিভ সিস্টেমটার ডেনসিটি বের করতে হবে, তো আমাদেরকে আমরা ইন্টারেক্টিভ সিস্টেমটা সলভ করব না, আমরা একটা নন ইন্টারেক্টিভ সিস্টেম সলভ করব, সেইটা দিয়ে হচ্ছে কি আমরা রিয়েল ডেনসিটিটা বের করব। তো এখন পর্যন্ত কোনো অ্যাজাম্পশন নাই। তো এরপরে আসলে একটা অ্যাজাম্পশন এসেছে, এটা আসলে থিওরিটিক্যালি এটা শুনতে যদিও মনে হয় যে এটা তো আসলে করা সম্ভব, যে একটা একটা ইন্টারেক্টিভ সিস্টেমকে নন ইন্টারেক্টিভ সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা অ্যাকচুয়াল ডেনসিটি বের করে নিয়ে আসবো, বাস। এরপর আমরা এনআর থেকে ওই যে বাকি 4টা টার্ম বের করে নিয়ে আসবো, সিস্টেম সলভ করে ফেলবো। বাট এটা করতে দেখা যায় যে একটা নন ইন্টারেক্টিভ সিস্টেমকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে চাই, ওখানে একটা এক্সট্রা টার্ম আসে। মানে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করতে গেলে এটাকে এক্সচেঞ্জ, মানে যত ধরনের মানে ইন্টারেকশনটা তো কোনো না কোনো ভাবে ঢুকাইতে হবে। সেই ঢুকাইতে গেলে এই টার্মটা হচ্ছে, এটাকে এক্সচেঞ্জ কোরিলেশন টার্ম বলে আর কি, ঠিক আছে? এই দেখো, একটা, দুইটা, তিনটা টার্ম আছে, তো 4টা টার্ম। ওই যে যত ধরনের ইন্টারেকশন একটা এক্সট্রা টার্মের মধ্যে নিয়ে তখন নিয়ে যায়, এই যে এক্সট্রা টার্মটা নিয়ে গেল এতটুকু পর্যন্ত সবকিছু অ্যাকুরেট। বাট এই যে এক্সচেঞ্জ কোরিলেশন বলে এই ফাংশনালটাকে, এই এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশনালটা যদি এক্স্যাক্টলি ইনপুট দিতে পারি, তাহলে ডিএফটি দিয়ে একটা সিস্টেমকে 100% অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করা সম্ভব। আর যদি অ্যাকুরেটলি ইনপুট না দিতে পারি, তাহলে এইখানে যতটুকু ভুল থাকবে এই ডিএফটি সলভ করলে তোমার সিস্টেমে অত পার্সেন্ট বা অতটুকু ভুল থাকবেই আর কি, কোনো এ থেকে কোনো নিস্তার নাই আর কি আসলে। সো বেসিক্যালি ডিএফটি সলিউশন অ্যাটমিস্টিক সলিউশন হলেও এটার অ্যাকুরেসি ডিপেন্ড করে যে এই যে আমরা এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশনাল যেটা আছে, এইটাকে আমরা ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারছি কিনা, ঠিক আছে? এই ডিএফটি সিমুলেশনে এইটাই হচ্ছে কি মেইন ক্রিটিক্যাল পয়েন্ট। এবং এই এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশনালের বিভিন্ন ধরনের ফর্ম আছে, এই বিভিন্ন ধরনের ফর্ম ইউজ করলে সিমুলেশন টাইম কমে বাড়ে। একটা যদি এক্সাম্পল হিসাবে বলি, একটা আছে হচ্ছে গিয়ে লোকাল ডেনসিটি অ্যাপ্রক্সিমেশন। সেটাতে আসলে হচ্ছে কি, মানে এই এক্সচেঞ্জ কোরিলেশন টার্মটা আসলে দেখো, এন তো এটাও আসলে কি বলে ওই এনআর এর আর কি বলে এনআর এর ফাংশন, মানে এন কিন্তু অরিজিনাল এনআর। এখানে দেখো এটা কিন্তু আমি ইর ইকুয়েশন লিখছি, মানে এনার্জির ইকুয়েশন। তো এনার্জির ইকুয়েশনটা এটার উপরে ডিপেন্ডেন্ট, মানে চার্জের কথা বলছি না কিন্তু, মানে চার্জটা তুমি বের করে নিয়ে আসছো, কিন্তু অ্যাকুরেটলি এনার্জি ক্যালকুলেট করতে গেলে ওই যে এক্সচেঞ্জ কোরিলেশন একটা এনার্জি এখানে ইনকর্পোরেট করা লাগে। সো এই যে এক্সচেঞ্জ কোরিলেশন এনার্জিটা, সেটা আমরা যে ইনকর্পোরেট করব, সেটা কিভাবে ইনকর্পোরেট করব? এখন কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন আছে যে এন এর সাপেক্ষে যখন এটাকে রিপ্রেজেন্ট করে, এই টার্মটাকে বলে যে ওকে এটা হচ্ছে কি লোকাল ডেনসিটির উপরে, মানে একটা সিস্টেম আছে প্রতিটা পয়েন্টের ডেনসিটির উপরে ওই ওই এনার্জি ডিপেন্ড করে, এরকম আছে। আবার আছে হচ্ছে গিয়ে এটা হলো এলডিএ বলে আর কি, লোকাল ডেনসিটি অ্যাপ্রক্সিমেশন। আবার আরেকটা আছে হচ্ছে গিয়ে তার থেকে ভালো অ্যাপ্রক্সিমেশন, সেটা হচ্ছে জিজিএ বলে, জেনারেলাইজ গ্রেডিয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। মানে কি? মানে হচ্ছে গিয়ে একটা সিস্টেমের ওই যে এক্সচেঞ্জ কোরিলেশন এনার্জিটা
শুধুমাত্র n এর উপরে না, তার গ্রেডিয়েন্টের উপরেও ডিপেন্ডেন্ট। এগুলোর ফাংশনাল ফর্ম আছে, ঠিক আছে, আমাদের সফটওয়্যারে এগুলো ইন্টারনাল ভাবে দেওয়া থাকে, তখন সেটাকে জিজিএ বলে। আবার এগুলার হাইব্রিড ফর্ম আছে, হাইব্রিড ফাংশনাল বলে, ঠিক আছে। তো বেসিক্যালি একটা ডিএফটি দিয়ে একটা অ্যাটমিস্টিক সিস্টেম 100% সলভ হলো কি হলো না ডিপেন্ড করে এই যে লাস্ট টার্মটা এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশনটা, এটাও ডেনসিটির ফাংশন, বাট এটাকে আমরা কতটুকু ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে ডেনসিটি ফাংশন মানে কি, ধরো ই ইকুয়াল ইএক্সটি আমি লিখলাম n স্কয়ার, এটা এক ধরনের ফাংশন, n প্লাস টুয়াইস n, এটা মানে কিছু একটা লিখলাম dn বাই dx, এটা এক ধরনের ফাংশন। তো এই যে এলডি এর জিজিএ বলতেছি, যেমন এলডি এর ফাংশনটা এখানে বলাই আছে, দেখো এটা হচ্ছে এলডি তে এইভাবে রিপ্রেজেন্ট করে, এটা ইন্টিগ্রেশন দিয়ে, ঠিক আছে। আবার জিজিএ তে দেখো হচ্ছে হলো গিয়ে এখানে এই হচ্ছে কি জিজি এর ইকুয়েশন, এখানে তোমার আছে নাবলা টার্ম আছে। সো এই জিনিসগুলো আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করা আছে। এই যে একটু আগে বলতেছিলাম এলডিএ জিজি এর বাইরেও আসলে অ্যাপ্রক্সিমেশন আছে, এলডিএ প্লাস ওই যে সামনে আরো কিছু অরবিটাল ডিপেন্ডেন্ট ইন্টারঅ্যাকশন, আবার হাইব্রিড ফাংশনাল আছে কিছু, বি3 লিপ, সেলফ ইন্টারঅ্যাকশন কোরিলেটেড ফাংশন আছে, অনেক ধরনের ফাংশনাল আছে। এগুলো নিয়ে হচ্ছে কি থিওরিটিক্যাল ফিজিক্স যারা আছে তারা আসলে এগুলো নিয়ে রিসার্চ করে। আমরা আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন একটা ইলেকট্রনিক সিস্টেম সলভ করব, কোন ফাংশনালটা ইউজ করলে আমাদের সিস্টেমটা ঠিকঠাক মতো সলভ হবে, আমরা ওইভাবে আসলে এটাকে সলভ করে ফেলি, ঠিক আছে। তো সফটওয়্যারে গেলে এখন ধরো এই জিনিসটা তো তোমাদের করা লাগবে না, ডিএফটি মোটামুটি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার খুব কুইকলি সামারি করি, তোমাকে একটা অ্যাটমিক সিস্টেম দেওয়া থাকবে, এটার জন্য তোমাকে গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করতে হবে। গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করতে হলে কি করতে হবে তোমাকে, আমরা বললাম যে ঠিক আছে ডিএফটি সলভ করো। আমরা ডিএফটি কি করে, এই গ্রাউন্ড স্টেট ক্যালকুলেশন মানে এই গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে, এই যে ইকুয়েশনটা আবারও দেখাই, এই যে এই গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে সে হচ্ছে গিয়ে ডেনসিটি রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারে। তো ডেনসিটি রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে থাকলে একটা টার্ম থিওরিটা যদি বাদও দেই, এখানে একটা টার্ম আছে যেটা যে ডেনসিটি রেসপেক্টে যে ইয়ে করে সেটাকে তার 100% অ্যাকুরেট ফরমেশন বা ফাংশন ফর্ম আমরা জানি না কোন টার্মটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ এন্ড কোরিলেশন টার্মটা। সো এই এক্সচেঞ্জ এন্ড কোরিলেশন টার্মটা আমাদের সফটওয়্যারে আসলে ডিফাইন করে দিতে হয় যে আমরা কোন ফাংশনালটা ইউজ করব, ঠিক আছে। সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো চুজ করতে পারি তাহলে হচ্ছে কি আমাদের সিস্টেমটা ঠিকঠাক মতো সলভ হবে। এইটাই হচ্ছে কি গ্রাউন্ড স্টেটটা আমরা হতে পারি ঠিকঠাক মতো ক্যালকুলেট করতে পারবো। খুব সামারাইজ ভাবে বললে এইটাই। আর বাকি তুমি সফটওয়্যারে যা কিছু দেখবা এখানে কিন্তু নিউমেরিক্যাল অনেক টার্ম আসবে, অ্যাকুরেসি কি হবে, ওই যে বেসিস সেট কয়টা হবে না হবে, ওখানে নিউমেরিক্যাল ব্যাপার স্যাপার আছে। বাট ওভারঅল যদি আমি থিওরিটিক্যাল ভাবে ডিএফটির কথা বলি এতটুকুই। যদি তোমার ইয়ে বলো লুপটা ঘুরবে কিভাবে, খুব সিম্পল ভাবে ঘুরলে তুমি দেখবা যে সেলফ কনসিস্টেন্ট সলভার যেটা বানিয়েছো তোমরা তার মতোই একটা গেস করবা, ডেনসিটির, সেখান থেকে আমরা ওই যে বি একটা ইফেক্টিভ পটেনশিয়াল বের করবো যেখানে এক্সচেঞ্জ কোরিলেশন পটেনশিয়ালটাও আছে, এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর কি। তার সেখান থেকে হচ্ছে কি ওই যে নন ইন্টারেক্টিং সিস্টেমটা সলভ করব, কারণ ডিএফটি সলভ এই জন্য দেখো ইফিশিয়েন্ট, কারণ আমরা কিন্তু এখানে ইন্টারেক্টিং ফুল সিস্টেমটা সলভ করতেছি না। এই কোন সামের যে এই ইকুয়েশন কেএস ইকুয়েশন যেটা বলতেছে তোমরা এটা পড়লে পাবা আর কি, এটা আসলে হচ্ছে গিয়ে নন ইন্টারেক্টিভ সিস্টেমের জন্য। বাট নন ইন্টারেক্টিভ সিস্টেম হলো সে আসলে দিচ্ছে হচ্ছে অ্যাকুরেট ডেনসিটি, তারপরে সেখান থেকে আমরা ডেনসিটি ক্যালকুলেট করব, করে দেখবো যে মিলছে কিনা। এইভাবে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ডেনসিটি কনভার্ট না করে আর কি। তাহলে এখানে ইন্টারেকশনটা ঢুকছে কোথায়, এই যে এই পটেনশিয়ালের এই টার্মটা দিয়ে ইন্টারেকশনটা ভিতরে ঢুকে যাবে আর কি, ঠিক আছে। বাট সিস্টেম এখানে কিন্তু নন ইন্টারেক্টিভ, এই আর কি। এটা থেকে ক্যালকুলেট করলে অনেক কিছু ক্যালকুলেট, এনার্জি, ফোর্স, স্ট্রেস, ব্যান্ড স্ট্রাকচার, অনেক কিছুই আছে আর কি আমাদের। দেখি আমার এখানে এক্সাম্পল কি আছে, নাই। আমরা নেক্সট দিন হয়তো দু একটা এক্সাম্পল দেখাবো আর কি যে এই ধরনের প্রবলেম দিয়ে কিভাবে সলভ করা হয়। এখন আমাকে তোমরা কোশ্চেন বলো যে ডিএফটির ফ্লোটা বোঝা গেছে কিনা, কারণ এটা তো তোমাদের কোড লেখা লাগবে না, ফ্লোটা তোমরা বুঝতে পারতেছো কিনা যে আসলে ডিএফটি দিয়ে কি করে ইন্টারনালি সফটওয়্যার গুলা এবং কিভাবে করে আর কি। বা এই যে এক্সচেঞ্জ কোরিলেশন টার্ম যদি কেউ পেয়ে থাকো, এখন হয়তো বোঝার কথা যে ভিতরে আসলে কি হয়েছে আর কি, কেন আসছে আর কি জিনিসটা, বলো। স্লাইডটাতে আসলে ফুল স্টেপ বাই স্টেপ যদি প্রথম থেকে ফলো করতে চাও, ফুল স্টেপ বাই স্টেপ মানে ডিএফটির ইকুয়েশনগুলো কনভার্ট করে ওখানে গেছে কিভাবে সামারাইজ ভাবে আসলে আছে আর কি, যে কিভাবে এক্সচেঞ্জ কোরিলেশনে গেছে আর কি। পড়লেও তোমরা হয়তো পাবা, আমি স্লাইডটা এটা আপলোড করেছি কিনা খেয়াল নাই, দিয়ে দিব, অসুবিধা নেই।
এই থিওরিগুলোর জন্য বই আছে, ঠিক আছে। ওই আগেরগুলো হয়তো বলছিলাম যে বই নেই, এগুলো যে কোনো ডিএফটির বই, ডেনসিটি ফাংশনাল থিওরির বই অথবা যে কোনো প্রেজেন্টেশন এইটা পাবা আর কি তোমরা, মানে থিওরিটা বোঝার জন্য। যদি কারো একেবারে আগ্রহ থাকে যে না আমি একেবারে ইকুয়েশনটা একেবারে শোডিঞ্জার ইকুয়েশনের ওই 5টা টার্ম থেকে কিভাবে এনার্জিটা এরকম এত সিম্পল ফরম্যাটে চলে আসছে সেটা বুঝতে চাও, তাহলে ওই বই মানে কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে আর কি। এটা আসলে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে পড়ে আর কি। বাইরে যদি কেউ স্পেশালাইজ ভাবে কোয়ান্টাম মেকানিক্সের কোর্স করে তখন হচ্ছে কি এগুলো পড়ায় আর কি। তো এটা আমার মনে হচ্ছে এই কোর্সের জন্য একটু বেশি বার্ডেন হয়ে যাবে, এই জন্য আর আমি ডিটেলস থিওরিতে গেলাম না আর কি। বাট কারো আগ্রহ থাকলে এগুলো বইয়ে পাবা আর কি, কোনো সমস্যা নেই, খুবই স্ট্যান্ডার্ড ইকুয়েশন আর কি এগুলো। নাই কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে তোমরা একদিন দেখো, নেক্সট দিন হয়তো বা এটার অ্যাপ্লিকেশন নিয়ে আমি আলাপ করবো, এরপর হয়তো মলিকুলার ডিনামিক্সে যাব এবং অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ করে একটা অ্যাসাইনমেন্ট হয়তো বা দিতে পারি। এবং এটা তো বলেছি সফটওয়্যার দিয়ে করবে আর কি। আদারওয়াইজ আমরা মোটামুটি ভাবে গুছিয়ে নিয়ে আসছি আর কি জিনিসপত্র। এইটা তোমাদের করতে হবে হচ্ছে গিয়ে, আমি কয়টা ম্যাটেরিয়ালস স্টুডিওর নাম বলছি নাকি? জি স্যার। আচ্ছা আমি একটু একটু ওয়েট করো, আমি দেখি তো। মুভির ম্যাটেরিয়ালস স্টুডিওর সফটওয়্যারটা কোন সার্ভারে ছিল? মানে কি স্যার যে পিসির কথা বলতেছেন স্যার, কোন পিসিতে আছে? হ্যাঁ কোন পিসিতে ছিল? এটা স্যার হচ্ছে ওই যে নতুন যেটা আছে স্যার, যে ডিএমকে যেটা। ট্রিপলি দিয়া যেটা নাকি? ডিএমকে আইআইসিটি স্যার ওইটা। আইআইসিটি 1 মনে হয় নাকি? জি স্যার, জি স্যার। তো দেখতেছি